নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের একটু সার্কুলার মোশন বা সমবৃত্তীয় যে গতিবিজ্ঞান সেটা সম্বন্ধে বলবো। তো দেখো, তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের যে কোনো ট্রেডের স্টুডেন্ট রয়েছো, তো তাদের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হলো এই সার্কুলার মোশন। যদি তুমি শুধুমাত্র ভাবো যে অ্যাজ এ পরীক্ষার প্রেসপেক্টিভ থেকে তুমি পড়তে চাইছো, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে তোমাদের একটা প্রশ্ন বলবো, যে প্রশ্নটা পরীক্ষায় সবথেকে বেশিবার আসে। যে এরকম একটা প্রশ্ন, দেখো কোন প্রশ্নটা আসে আমি তোমাদেরকে একটু বলে দিই। তো একদম আমি ডিটেলস খালি প্রশ্নটা বলছি। দেখো, এই যে অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল যে ফোর্স, সেটাকে অলিক বল বলা হয় কেন? ঠিক আছে, হোয়াই সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ রিটেন অ্যাজ সিউডো ফোর্স বা অলিক বল কেন বলা হয়? এই প্রশ্নটা পরীক্ষায় আসে। সিউডো দেখো লেখাও আছে, অলিক মানে সিউডো। তো এই প্রশ্নটা আসে। তো এই প্রশ্নটা বহুবার এসছে। যতবার তুমি যদি প্রিভিয়াস 10 ইয়ার্সে দেখো, মিনিমাম 7 to 8 টাইমস তো এসছে এই প্রশ্নটা। আর এবারেও তোমাদের আসার সম্ভাবনা বেশি। বাট শুধুমাত্র যদি তুমি ভাবো যে এই প্রশ্নটাই আমি পড়বো এবং শুধুমাত্র এর উত্তরটা জেনে নেব, না তারপরে ধরো তুমি পরীক্ষার হলে গেলে এই প্রশ্নটা তোমার এলো না, বা তোমার কি হলো পরবর্তীকালে যখন কখনো তুমি আবার এরকম টাইপের তোমাদের প্রশ্ন সম্মুখীন হবে যে অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স বা সেন্ট্রিপিটাল ফোর্স সম্বন্ধে তোমাকে প্রশ্ন করা হচ্ছে, বা তোমার সেই সম্বন্ধে নলেজ আছে কি না, যদি তুমি অ্যাজ এ শুধুমাত্র পরীক্ষার পার্সপেক্টিভ থেকে দেখো, তাহলে তুমি কিন্তু খুব ভালো করে এক্সাম ক্লিয়ার করে দিতে পারবে। বাট তুমি কি হচ্ছে, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অ্যাজ এ স্টুডেন্ট কিন্তু তোমার এটা বুঝতে পারবে না তুমি। ওকে, তো সেটা কিন্তু তোমারই সমস্যা করে। তাই আমি কি করতে চাইছি, তোমাদের কিন্তু কমপ্লিট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা তোমাদেরকে পড়িয়ে দিতে চাইছি। তাতে যেমন দেখো, একদিকে যেমন যে কোনো টাইপের পরীক্ষায় প্রশ্ন আসুক এই ইউনিট থেকে তুমি সেটা পারবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার পরবর্তীকালে দেখো, ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার অনেকটা ইন্টারলিঙ্কড, বা পরবর্তীকালে তোমরা যখন বিভিন্ন রকম আন্তর্জাতিক মানের পরীক্ষা হোক, ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেল যখন এক্সাম দেবে, তখনও কিন্তু প্রচুর কাজে লাগবে। এই ছোট ছোট জিনিসই কিন্তু অনেকটা ডিফারেন্স তৈরি করে দেবে। তাই একদম তোমরা মিস করো না পুরো। এটা হয়তো 5-6টা ক্লাস নেবে, তবে বাট যদি তোমরা এই ক্লাসগুলো রেগুলার করতে পারো, দেন কিন্তু আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো হবে। এটা কিন্তু তোমরা জেনে রাখো। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, ফার্স্টে আমরা যেটা নিয়ে আলোচনা করব, সে দেখো সবার প্রথমে আমরা আলোচনা করে নিই একটু রোটেশনাল মোশন অফ এ পার্টিকেল। তো তোমরা জানো যে একটা পার্টিকেলের কিন্তু যেরকম মোশন হয়, একটা হচ্ছে সে কি করে, সে সামনের দিকে এগোতে থাকে। ঠিক আছে, তাকে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে সেটা সামনের দিকে এগোতে থাকে, তাকে আমরা বলি লিনিয়ার মোশন। ওকে, আর আরেকটা মোশন কি হচ্ছে, যখন সে নিজের চারিদিকে যদি ঘুরতে থাকে বা অপরের চারিদিকে ঘুরতে থাকে, তখন এক প্রকার মোশন হয়। অর্থাৎ একটা হচ্ছে লিনিয়ার মোশন আর একটাকে আমরা বলি রোটেশনাল মোশন। লিনিয়ার মোশনটাকে বলা হয় সরল রৈখিক গতি, আর তোমার রোটেশনাল মোশনকে বলা হয় আবর্ত গতি বা ঘূর্ণন গতি অনেক সময় বলে, অনেকে আবার বক্র গতিও বলে। তাতে কিছু যায় আসে না, তুমি যে নামেই ডাকো না কেন। দেখো, তো নিউটনের গতিসূত্রতে আমরা কি জানি, যে কোনো বস্তুর উপর কিন্তু আমাদের বল ক্রিয়াশীল যদি না হয়, তাহলে কিন্তু বস্তুটা সমবেগে সরলরেখা বরাবর চলে। মানে কি, মানে নিউটনের গতিসূত্রে বলছে, দেখো প্রথম গতিসূত্র যদি আমরা দেখি, যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। তো সেই অনুযায়ী যদি নিউটনের গতিসূত্র অনুযায়ী আমরা কোনো গতিশীল বস্তুর উপর বল ক্রিয়াশীল না করি, তাহলে বস্তুটা কিন্তু সমবেগে সরলরেখা বরাবর চলে। অন্যদিকে আমরা যদি দেখি, তো কোনো স্থির বস্তুর উপর যতক্ষণ না বল ক্রিয়াশীল হবে, ততক্ষণ কিন্তু সেটা বলের অভিমুখে ক্রিয়াশীল হবে না। ফলে বস্তুর উপর, স্থির বস্তুর উপর বল ক্রিয়াশীল করতে হবে, তবেই বলের অভিমুখে কিন্তু বস্তু গতিশীল হতে পারবে।
এর ফলে গতির অভিমুখে বা ঠিক বিপরীত অভিমুখে বলের ক্রিয়ায় বস্তুটি যেমন সরল রেখায় চলে, ঠিক তেমনি প্রযুক্ত বল গতির অভিমুখের সঙ্গে একটি কোণে ক্রিয়া করলে বস্তুর গতির অভিমুখ পরিবর্তিত হয়। বস্তুর এই গতিকে বক্রগতি বলে। আবর্ত গতি বক্রগতিরই একটি বিশেষ রূপ। এক্ষেত্রে বস্তু কণা কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তপথে গতিশীল হয়। তো দিয়ে কীভাবে ছবি থেকে আমরা একটু বুঝে নেব। দেখো কী বলছে, চিত্র 3.1 এতে মনে করি ও বিন্দুকে কেন্দ্র করে, ও একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে স্মল আর একটা ব্যাসার্ধ রয়েছে। দেখো তো স্মল আর ব্যাসার্ধের বৃত্তপথে কোনো বস্তু কণা ঘুরছে। এখানে একটা বস্তু কণা রয়েছে, সেই বস্তু কণাটা আর ব্যাসার্ধের বৃত্তপথে ও বিন্দুকে কেন্দ্র করে কিন্তু ঘুরছে। বস্তুকণা যে তলে ঘোরে তাকে ঘূর্ণন তল বা প্লেন অফ রোটেশন বলে। এখানে একটা বস্তুকণা একটা নির্দিষ্ট তলে ঘুরছে, তো এই তলটাকে আমরা বলবো প্লেন অফ রোটেশন বা ঘূর্ণন তল। এবার ও বিন্দু দিয়ে, যদি ও বিন্দু দিয়ে তলের লম্বভাবে এমএন রেখাটি ঘূর্ণন অক্ষ, ও বিন্দু দিয়ে তলের লম্বভাবে এমএন রেখাটি ঘূর্ণন অক্ষ। এখানে ওপি সমান সমান স্মল আর, এই যে ও থেকে পি যে ডিস্টেন্স সেটা হচ্ছে স্মল আর, এক্ষেত্রে ব্যাসার্ধ। বৃত্তপথে গতিশীল কণাটির প্রাথমিক অবস্থান এ এবং টি সময় পরে তার অন্তিম অবস্থান বি। এখন এ বি চাপটি কেন্দ্রে থিটা কোণ সৃষ্টি করলে থিটা কোণকে ও এ ব্যাসার্ধের সাপেক্ষে বি অবস্থানের কৌণিক স্থানাঙ্ক বলে। তো দেখো ও পয়েন্টকে কেন্দ্র করে এ কণাতে অবস্থান, এ বিন্দুতে অবস্থান করছে একটা কণা, সেটা বৃত্তপথে ক্রিয়াশীল হচ্ছে। এবার ধরো টি সময় পরে বস্তু কণাটি বি অবস্থানে গেল, তাহলে এই যে এ এবং বি অবস্থানের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে থিটা কোণ সৃষ্টি করলো, এবং এই থিটা কোণকে আমরা কি বলবো, এই ও এ ব্যাসার্ধের সাপেক্ষে বি অবস্থানের কৌণিক স্থানাঙ্ক। আবর্ত গতির ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র সৃষ্ট এই কোণের মানই হলো কৌণিক সরণের পরিমাণ। একে সাধারণত রেডিয়ান একক, এদের মধ্যে যে কোণটা তৈরি হলো এই কোণটাকে আমরা সবসময় দেখবে রেডিয়ান এককে প্রকাশ করে থাকি। আগে সম্পৃক্ত একক বা পরিপূরক একক বলে একটা ধারণা ছিল, যেটা কিন্তু এখন আর নেই। তখন ধরা হতো যে 7টা মৌলিক রাশি এবং দুটো হচ্ছে তোমার এই রাশির যে সমস্ত পরিপূরক একক বা সম্পৃক্ত একক রয়েছে, বাট এখন সেটা এরকম ধরা হয় না। সুতরাং কি বলছে, আবর্ত গতির ক্ষেত্রে ঘূর্ণন কেন্দ্র এবং ঘূর্ণনরত কণার সংযোগকারী রেখা বা দূরক ভেক্টর নির্দিষ্ট সময়ের অবকাশে যে কোণে ঘুরে যায় তাকে ওই সময়সীমার মধ্যে কণার কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলে। অর্থাৎ আবর্ত গতির ক্ষেত্রে কোণ থিটা ইকুয়ালস টু চাপ এবি বাই ব্যাসার্ধ আর। তাহলে চাপ এবিকে আমরা ধরেছি এস ডিস্টেন্স এবং ব্যাসার্ধ স্মল আর, তাহলে এস ইকুয়ালস টু আর থিটা। এটা তোমরা ম্যাথামেটিক্সেও করেছো, ফলে এটা নতুন করে আর বোঝাবার কিছু নেই, তোমাদের তাও বুঝিয়ে বলে দিলাম আমি। তাহলে যদি ঘূর্ণন তথা কৌণিক সরণ বামাবর্তী বা অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সরণকে আমরা ধনাত্মক ধরবো, অন্যথায় যদি ক্লকওয়াইজ হয় তাহলে সরণকে আমরা ঋণাত্মক ধরবো। দক্ষিণবর্তী স্ক্রু নিয়ম ধরে কৌণিক সরণ ও রৈখিক সরণের মধ্যে সম্পর্ক লেখা যায়, ডিএস ভেক্টর ইকুয়ালস টু ডিএস থিটা ইন্টু ক্রস ডি আর থিটা। তো এই ডট গুণফল বা ক্রস গুণফল কিভাবে করে সেটা কিন্তু আমি যখন ভেক্টরে আরও ডেপথে তোমাদের পড়াবো তখন বলবো। নেক্সট, এবার দেখো কৌণিক বেগ কাকে বলে, পর্যায়কাল ও কম্পাঙ্ক কাকে বলে, অ্যাঙ্গুলার ভেলোসিটি, টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ কাকে বলে বলছে, দেখো সময়ের সাপেক্ষে আবর্ত গতিতে গতিশীল কণার কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে। কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে, অর্থাৎ বৃত্তাকার পথে গতিশীল কণা একক সময়ে কেন্দ্রে যে সম্মুখ কোণ সৃষ্টি করে তাকে কৌণিক বেগ বলে। সুতরাং কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু থিটা বাই সময় টি বা ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি। এই বেগকে একক রেডিয়ান পার সেকেন্ড বা রেডিয়ান ইন্টু সেকেন্ড ইনভার্স বলা হয়। এর মাত্রা হচ্ছে কৌণিক সরণের মাত্রা বাই সময়ের মাত্রা।
তাহলে এর মাত্রা হচ্ছে T⁻⁻1 কৌণিক বেগে ঘূর্ণন ইন্টু মিটার ইনভার্স বা রিভলিউশন পার মিনিট বা RPM এককে প্রকাশ করা হয়। তোমরা অনেকেই প্রশ্ন করতে যে RPM জিনিসটা কি, তাহলে তোমাদের বলে দিলাম যে বৃত্তাকার পথে গতিশীল কণা একক সময়ে যে সম্মুখ কোণ সৃষ্টি করছে তাকেই তার কৌণিক বেগ বলা হয়। এই কৌণিক বেগকে যদি আমরা ঘূর্ণন ইন্টু মিটার⁻⁻1 আকারে প্রকাশ করি তাকেই আমরা রিভলিউশন পার মিনিট বা RPM বলে থাকি। এবার যে তাৎক্ষণিক কৌণিক বেগ, তো ক্ষুদ্র সময়ের অবকাশে ক্ষুদ্র কৌণিক ত্বরণ ঘটলে ওই ক্ষুদ্র কৌণিক ত্বরণ ও ক্ষুদ্র সময়ের অনুপাতকে ওই মুহূর্তে কণাটির তাৎক্ষণিক কৌণিক বেগ বলে। যদি ডেলটি সময়ের অবকাশে কণার কৌণিক ত্বরণ ডেল থিটা হয় তাহলে তাৎক্ষণিক কৌণিক বেগ লিমিট ডেলটি টেন্ডস টু 0 del θ/dt ইকুয়ালস টু dθ/dt ভেক্টর আকারে লিখলে ওমেগার এটার প্রয়োজন নেই। ঘূর্ণনের দিক তো তোমরা বুঝতেই পারলে। তুমি যদি একটা যদি এরকম করো তাহলে এরকম যদি তোমার হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন হয় তাহলে এই যে পোর্শনটা এইরকম যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি দক্ষিণাবর্তী। ওকে, দক্ষিণাবর্তী। আর যদি এর উল্টো দিকে তোমার চলে তাহলে কিন্তু এটা আমার হচ্ছে বামাবর্তী। ওকে, তো এটা তোমরা একে ছবি দেখেও বুঝতে পারছো। দেখো এটা যদি হচ্ছে তোমার যদি অ্যাঙ্গেল অফ অ্যাক্সেস হয় এর সাপেক্ষে এইটাকে বলবো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি উল্টো পথে হয়, যদি ধরো এরকম হয় তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ। ওকে, পর্যায়কাল কাকে বলছি বা টাইম পিরিয়ড, কোনো বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কণা একবার ঘুরে আসতে যে সময় নেয় তাকে পর্যায়কাল বা টি বলা হয়। বৃত্তাকার পথে একবার পূর্ণ ঘূর্ণনে কণাটি কেন্দ্রে 2π কোণ সৃষ্টি করে, তাই কণার পর্যায়কাল টি হলে যদি আমরা বলি তাহলে ওমেগা ইকুয়ালস টু 2π/t বা টি ইকুয়ালস টু 2π/ω। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এগুলো সম্বন্ধে আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, তাও একবার দেখে নাও যে বৃত্তাকার পথে আবর্তনরত কণা প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ আবর্তন করে তাকেই তার কম্পাঙ্ক বা ইটাই বলে। যদি কোনো কণা প্রতি সেকেন্ডে n বার আবর্তন করে তাহলে প্রতি সেকেন্ডে কণার কৌণিক ত্বরণ হয় 2πn, কারণ একবার আবর্তনের জন্য কৌণিক ত্বরণ πn হওয়ায় n বার আবর্তনের জন্য কৌণিক ত্বরণ 2πn। বুঝতেই পারছো। তাহলে ওমেগা ইকুয়ালস টু 2π/ওমেগা টি ইকুয়ালস টু 2π/ω হয়, তাহলে ওমেগা ইকুয়ালস টু 2πn/1 বা n ইকুয়ালস টু ω/2π। এগুলো খুব ইম্পর্টেন্ট নয়। এরপরে দেখো কৌণিক বেগ ও রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক, এটা অনেক সময় পরীক্ষায় আসে যে রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি, এটা প্রশ্নতে আসে। কি বলছে দেখো, চিত্র 3.3b অনুসারে ধরা যাক স্মল আর ব্যাসার্ধের বৃত্তপথে একটি কণা ওমেগা সমকৌণিক বেগে ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। তার যে সমকৌণিক বেগ সেটাকে ওমেগা ধরা হয়েছে। ওকে, স্মল টি সময়ে কণাটি এ বিন্দু থেকে বি বিন্দুতে এলে কৌণিক ত্বরণ হয় কোণ অফ এ ও বি ইকুয়ালস টু থিটা। এই সময়ে রৈখিক ত্বরণ এস ইকুয়ালস টু এ বি বৃত্তচাপ। রৈখিক ত্বরণ হচ্ছে এস, কৌণিক ত্বরণ হচ্ছে কোণ অফ এ ও বি মানে থিটা। অর্থাৎ থিটাকে রেডিয়ান এককে প্রকাশ করলে এস ইকুয়ালস টু আর থিটা হয়। সুতরাং কণাটির রৈখিক বেগ ভি ইকুয়ালস টু হচ্ছে তোমার ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স হচ্ছে এস, টাইম হচ্ছে টি। অতএব এসের জায়গায় আমরা বলতে পারি অ্যাজ ইকুয়ালস টু আর থিটা হয়েছে। তো আর θ/t ইকুয়ালস টু আর ওমেগা। θ/t মানে ওমেগা, তোমাদের দেখালাম আমি। দেখো θ/t মানেই হচ্ছে তোমার ওমেগা। ওমেগা ইকুয়ালস টু θ/t। এখান থেকেও তোমরা দেখতে পাচ্ছ ওমেগা ইকুয়ালস টু θ/t। তো সেই হিসেবে এখানে ওমেগা এসের জায়গায় আমরা আর থিটা পুট করলাম, তাহলে আর θ/t ইকুয়ালস টু আর ওমেগা। অতএব রৈখিক বেগ সমান সমান কৌণিক বেগ গণিত বৃত্তপথের ব্যাসার্ধ মানে ভি ইকুয়ালস টু ওমেগার। এই কিছু নিয়ম আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে যে এস ইকুয়ালস টু আর থিটা, ভি ইকুয়ালস টু ওমেগা। আর এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। তো আমি কটা প্রশ্ন করে নিই, আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো কী দিয়েছে দেখো, একটি দেয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 50 সেন্টিমিটার হলে তার রৈখিক দ্রুতি কত? তো মিনিটের কাঁটার পর্যায়কাল হচ্ছে 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড মানে হচ্ছে 3600 সেকেন্ড। অতএব মিনিটের কাঁটার কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু 2π/t। কৌণিক বেগ আমরা জানি 2π/t, তাহলে 2π/t এর জায়গায় 3600 রেডিয়ান ইন্টু সেকেন্ড ইনভার্স। এবার ওই কাঁটার রৈখিক দ্রুতি তাহলে আমরা জানি ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর। ওমেগার ভ্যালু আমরা পেয়ে গেছি 2π/3600 ইন্টু
তোমার বলে দিয়েছে দৈর্ঘ্য কত বলে দিয়েছে বা রেডিয়াস বলে দিয়েছে 50 সেন্টিমিটার ইন্টু 50 করলেই হয়ে যায় 0.087 সেন্টিমিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। এগুলো কোনো প্রশ্ন নয়, আশা করছি এগুলো প্রত্যেকটাই তোমরা পারবে, তাই আমি ডিটেলস আর যাচ্ছি না। নেক্সট ডে থেকে আমরা দেখো কৌণিক ত্বরণ এবং আবর্ত কৌণিক ত্বরণ আর রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক, আবর্ত গতির যে সমীকরণ সমূহ রয়েছে সে সমস্ত নিয়ে ডিটেলসে আলোচনা করব, কারণ একটা ক্লাসে অত ডিটেলস আলোচনার প্রয়োজন নেই। তোমরা আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে পারলে কিন্তু মাথায় আরও ভালো করে গেঁথে যাবে জিনিসগুলো, তাই চেষ্টা করবে যে নিজের 100% দিয়ে কিন্তু শেখার। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করো এবং এর পরবর্তী পার্ট যে তোমরা চাও সেটা কিন্তু কমেন্টে লিখে জানাও, আর চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতেই হবে, তাই করে দিও। ধন্যবাদ।